আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। নির্বাচনী সহিংসতায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাজ্জাদুর রহমান সজীব নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। গতকাল নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণের সময় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। এছাড়া নরসিংদীর রায়পুরায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক রিকশা চালক নিহত হয়েছেন। গেল রাতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এছাড়া যশোর, খুলনা সহ বিভিন্ন জেলায় ব্যাপক সংঘর্ষে 200 জন আহত হন। গতকাল ইউপি নির্বাচনে সারা দেশে সহিংসতায় 7 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নির্বাচন পরবর্তী অবস্থা জানতে লক্ষ্মীপুর থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নিহতের ঘটনার পর কাদেরকে আসামি করা হয়েছে এবং এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা? তানি গতকাল কিন্তু লক্ষ্মীপুর পৌরসভা এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ রায়পুর উপজেলার 20টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে লক্ষ্মীপুর পৌরসভায় নৌকা পত্রিকার মাসুম ভূঁইয়া তিনি জয়ী হয়েছেন এবং 20টি ইউনিয়নের মধ্যে কিন্তু 13টিতে নৌকা পত্রিকা এবং 7টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া কিন্তু গতকালকে রায়পুর উপজেলায় কিন্তু সংবাদ সংগ্রহের সময় কিন্তু একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের মারধর করে এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয় এবং ভোটের আগের রাতে রামগঞ্জ উপজেলার যে বাদুর ইউনিয়ন রয়েছে সেখানে কিন্তু 31 জনকে নাশকতার অভিযোগে আটক করা হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং গতকালকে কিন্তু ভোটের শেষ পর্যায়ে যে ইসাপুর ইউনিয়ন রয়েছে, নয়নপুর গ্রামে যে কেন্দ্র, সেখানে নৌকা প্রতীকের প্রার্থী এবং স্বতন্ত্র যে প্রার্থী রয়েছে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে সজীব নামে এক ছাত্রলীগ নেতা তিনি গুরুতর আহত হন। পরে তাকে চাঁদপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এই বিষয়ে আমরা জেলা পুলিশ সুপার ডক্টর এইচ.এম. কামরুজ্জামান তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি এবং যারা জড়িত রয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে। তানি। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ লক্ষ্মীপুর থেকে নির্বাচন পরবর্তী খবর জানাচ্ছিলেন সহকর্মী পলাশ সাহা। জানাচ্ছি পরের সংবাদ। ইউনিয়ন পরিষদের 3 ধাপের নির্বাচনেই সহিংসতার ঘটনা জাতীয় নির্বাচনের জন্য অশনি সংকেত বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। তারা বলছেন, জনপ্রতিনিধির পদটি লাভজনক হওয়ায় দলীয় কোন্দল এখন চরমে। সহিংসতা বন্ধে নির্বাচন কমিশন কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে বলেও অভিমত নির্বাচন পর্যবেক্ষকদের। আতিকা রহমান জানাচ্ছেন বিস্তারিত। সারা দেশে চলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা থামছেই না। 3 ধাপে হওয়া নির্বাচনে মৃত্যু ছাড়িয়েছে 50, কয়েক হাজার আহত, সেই সঙ্গে ব্যালট বাক্স ছিনতাই, প্রার্থীদের অফিস ভাঙচুরের ঘটনা ঘটছে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকায় সরকারি দলের অন্তর্দ্বন্দ্ব এখন চরমে। এসব সহিংসতা বন্ধে নির্বাচন কমিশন কার্যকর ভূমিকা নিতে পারেনি। দলের সমর্থক কর্মী অনেকেই বিদ্রোহী প্রার্থী হওয়ার যে প্রবণতাটা দেখা যাচ্ছে সেইটা আঁকড়ে ধরছেন। এর মধ্য দিয়ে শাসক দলের যে দলীয় শৃঙ্খলা সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে নৈরাজ্যকর পরিস্থিতি, তা সামনে যে দ্বাদশ সংসদ নির্বাচন, তার জন্য এটা অশনি সংকেত হিসেবে কিন্তু ভূমিকা পালন করছে। এইসব নির্বাচিত পদ পদবি পেলেই বিভিন্ন রকমের অবৈধ সুযোগ সুবিধা পায়। যারাই এইসব পদ পদবি পায় তারা রাতারাতি অর্থবিত্তের মালিক হওয়ার সুযোগ পায়। এই জন্যেই তাদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা। তারা একটা সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান, তারা দিনকে রাত করা ছাড়া, রাতকে দিন করা ছাড়া তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সবকিছুই করতে পারে, সেই ক্ষমতা আছে। তারা ক্ষমতা প্রয়োগ করছে না। বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষ এবং ভোট কেন্দ্রের সহিংসতা জাতীয় নির্বাচনের জন্য খারাপ বার্তা দিচ্ছে। একই সঙ্গে নতুন ইসি গঠন নিয়েও সংকট তৈরির আশঙ্কা বিশেষজ্ঞদের। ফেব্রুয়ারি মাঝামাঝি তাদের মেয়াদ শেষ হবে, তো ফলে এই শেষ সময়ে এসে সম্ভবত তারা এক ধরনের রুটিন দায়িত্বই পালন করছেন। প্রথাগতভাবে যা বলা দরকার তা বলছেন, কিন্তু ওই যত গর্জে তত বর্ষে না, এরকম একটা ইমপ্রেশন তৈরি হচ্ছে। আমাদের সংবিধানের 158 অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে যে আইনের বিধানাবলীর সাপেক্ষে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হবে, কিন্তু আজকে গত 50 বছরেও এই আইনটা প্রণীত হয়নি। এই আইনটা প্রণয়ন করা দরকার। সার্চ কমিটির বিধান আমাদের সংবিধানে নাই। কমিশনের গ্রহণযোগ্যতা তৈরি করতে নির্বাচন কমিশন গঠনের আগে সব রাজনৈতিক দল ও নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপ করার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।
ডিএসসিসির ময়লাবাহী ট্রাক চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হাসান খানের মৃত্যুর ঘটনার পর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছেন। এরই ধারাবাহিকতায় রোববারও রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এর পাশাপাশি বাসে হাফ পাসের দাবিতেও স্লোগান দেন তারা। হাফ ভাড়া নেয়ার দাবিতে আজও সড়কে অবস্থান নেয়ার কথা রয়েছে শিক্ষার্থীদের। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাকিবুর রহমান, সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাকিব, বাসগুলো কি এখনো অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা এবং হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি শুরু হয়েছে কিনা? তানি, আসলে বাসগুলোর যে ভাড়ার সেই বিষয়ে কিন্তু এখনও রয়েছে বাকবিতণ্ডা। কারণ সরকার যে ভাড়ার যে তালিকাটি করে দিয়েছে সে হিসেবে অনেকেই ভাড়া নিচ্ছে না, এমন অভিযোগই কিন্তু যাত্রীরা করেছেন। এবং আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি যে এই রাজধানী জুড়েই কিন্তু বিআরটি এর একটি মোবাইল কোড পরিচালনা হচ্ছে, অর্থাৎ তারা ঢাকা শহরকে 9টি ভাগে ভাগ করে তারা মোবাইল কোড পরিচালনা করছেন যেন সঠিক মতো ভাড়াগুলো নেওয়া হয়। এই প্রায় 17 থেকে 18 দিন হলো এই অভিযান পরিচালনা করা হলেও কিন্তু সবগুলো বাসে এখনও তারা সঠিক ভাড়াটি নিশ্চিত করতে পারেননি। অভিযান চলাকালীন সময় আমাদেরকে ম্যাজিস্ট্রেট যেটি বলেছেন যে আগের থেকে যে ভাড়া বেশি নেওয়ার প্রবণতা সেটি কমেছে, তবে শতভাগ এখনও নিশ্চিত করা যায়নি। এর পাশাপাশি যাত্রীরা একটি অভিযোগ করেছেন অনেক বাসেই কিন্তু সরকার নির্ধারিত যে ভাড়ার যে তালিকাটি সেই তালিকাটি লাগানো থাকে না এবং যার ফলে তারা সেখান থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে এবং বিআরটি এর যে কোডগুলো পরিচালিত হয় সেখানে কিন্তু এই ভাড়ার যে চার্ট সেটি না থাকলেও কিন্তু তাদেরকে জরিমানা করা হয়েছে। তবে কোনো বাসের বিরুদ্ধে বা তাদের মালিকদের বিরুদ্ধে কিন্তু এখনও কঠোর কোনো অবস্থান নিতে আমরা দেখিনি। আরেকটি বিষয় যদি বলি যে ছাত্রদের হাফ পাসের যে বিষয়টি সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কারণ বেসরকারি যে বাসগুলো রয়েছে সেগুলোর মালিক পক্ষরা কিন্তু একটি মিটিং করেছেন, কিন্তু সেখান থেকে কিন্তু কোনো সিদ্ধান্ত তারা দিতে পারেনি। যদিও সরকারি বাস বিআরটিসিতে কিন্তু 50% ভাড়া করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে গেল শুক্রবার দিন এবং 1 তারিখ থেকে সেই ভাড়াটি কার্যকর হবে এবং একটি প্রজ্ঞাপন জারি করবে সেই কথাই কিন্তু বলা হয়েছে। যদিও বেসরকারি বাসগুলোতে দেওয়া হয়নি, সে ফলে কিন্তু শিক্ষার্থীরা গতকালকেও সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন এবং তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকেও কিন্তু তাদের সড়কের বিভিন্ন স্থানে তাদের অবস্থান নেওয়ার কথা, যেন তাদের থেকে হাফ ভাড়া নেওয়া হয়। তো সেই পরিস্থিতি হয়তো পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তানি। সাকিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাকিবুর রহমান। দেশে করোনা ভাইরাসের দক্ষিণ আফ্রিকান ধরন ওমিক্রন সংক্রমণ রোধে 15 দফা পদক্ষেপ কঠোরভাবে বাস্তবায়নের কথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য দেশে করোনা ভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন এর সংক্রমণ দেখা দেওয়ায় অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব দেশকে এই সম্পর্কে সতর্ক করেছে। যুক্তরাজ্য সহ অনেক দেশ দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, এসওয়াতিনি ও লেসোথোর সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করেছে। তাই দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত অন্যান্য আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের বন্দরসমূহে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং জোরদার করতে বলা হয়েছে। সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অন্যান্য জনসমাগম নিরুৎসাহিত করতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে বলা হয়েছে। আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিন ধরেই চলছে মোবাইলের চিপসেটের সংকট, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। গেল 1 মাসে ফোন সেটের দাম বেড়েছে 15 থেকে 20%। এতে ফোন কিনতে এসে বাজেট সংকটে পড়ছেন অনেক ক্রেতা। চিপ সংকটের পাশাপাশি ডলারের দামের ঊর্ধ্বগতিও ফোনের দাম বাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। শফিকুল আলমের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন রায়হান শোভন। বাংলাদেশে মোবাইল আমদানিকারকদের সংগঠন বিপিএমএ বলছে, দেশে বর্তমানে মোবাইল ফোনের বাজার 12,000 কোটি টাকা। ফিচার ও স্মার্টফোন মিলিয়ে চাহিদা প্রায় 4 কোটি। তবে আন্তর্জাতিক বাজারে মোবাইল ফোনের প্যানেল ও চিপসেটের সংকটের কারণে ঘাটতি রয়েছে 50 লাখের বেশি ফোন সেটের। 5 মাস আগে রাজধানীর মোতালেব প্লাজার একটি দোকানে দিনে গড়ে 8 থেকে 10টি ফিচার বা স্বল্প মূল্যের বাটন হ্যান্ডসেট বিক্রি হতো। হঠাৎ দাম বাড়ায় এখন তেমন বেচা কেনা নেই। আগের যে দাম ছিল ফিচার ফোন, তার থেকে প্রত্যেকটা সেটেই প্রায় কোম্পানি 50 টাকা, 60 টাকা, 70 টাকা এরকম দাম বাড়ছে। চাহিদা আগের মতো না, একটু সেল কম আর কি। শুধু ফিচার ফোন নয়, দাম বেড়েছে
স্মার্টফোনেরও। তাই তো ওয়েবসাইটে দেখে আসা মূল্যের সাথে বাজারে এসে সঙ্গতি খুঁজে পাচ্ছেন না ক্রেতারা। নেটে আমি যেরকম দেখে আসছি প্রাইসটা, তো মার্কেটে একটুখানি তার থেকে একটুখানি বেশি আর কি আছে। আগের চাইতে একটু দাম বাড়ছে। যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য তো একটু বেশি হয়ে যায়। ফোনের প্রায় 1000 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এটা শুধু আমাদের ভিভোর ক্ষেত্রে না, প্রত্যেকটা ব্র্যান্ড। অফিসিয়াল ফোনের ওই চিপসেটটা শর্ট থাকার কারণে হচ্ছে অফিসিয়াল ফোনের দামটাও বেড়ে গেছে। চলমান সংকটের কারণে দেশের বাজারে মিলছে না 5000 টাকার নিচে স্মার্টফোন। সাধারণ মানের ফোন কিনতেও গুনতে হচ্ছে 900 থেকে 1000 টাকা। বিশ্বজুড়ে যখন তথ্য প্রযুক্তির জয় জয়কার, এগিয়ে যাওয়ার জয়গান, সেখানে হঠাৎ বাড়তি দাম বিড়ম্বনা বাড়িয়েছে। করোনার যে ইম্প্যাক্টটা ছিল, যে টোটাল যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে ফোরকাস্টিং করা হয়েছিল, সেই অনুসারে আসলে চিপসেটটা প্রোডাকশন হয়নি। এবং আমরা দেখেছি যে গ্লোবালি করোনা ইম্প্যাক্টের পরে টোটালি কিন্তু স্মার্টফোনের সেল পুরো টোটালি ওয়ার্ল্ডে বেড়েছে, যার কারণে কিন্তু একটা চিপসেটের ডিমান্ড তৈরি হয়েছে। কিছু কিছু ব্র্যান্ড প্রায় 1 থেকে 2000 টাকা দাম বাড়িয়েছে। যাদের প্রাইস ছিল 14,000 টাকা, তারা এখন 15,000 টাকা করেছে। অনেকে 12,500 টাকার প্রোডাক্টটা এখন 13,500 বা 14,000 টাকা করে দিচ্ছে। তো আমি দেখছি যে এখন ট্রেন্ড অনুযায়ী 10% থেকে 12%-এর মতো দাম বেড়েছে। এই সংকটটা যখন আরও বেশি হবে, এটা 20-25% হয়ে যাবে। সেটা 15,000 টাকার প্রোডাক্ট হয়তো তখন 18,000 টাকা বা 17,500 টাকায় চলে যাবে। বিশ্ববাজারে সংকট চলতে থাকলে আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে দেশের বাজারে ফোনের দাম বাড়তে পারে 30% পর্যন্ত। রায়হান শোভন, RTV, ঢাকা। একটি সেতুর অভাবে 50 বছর ধরে দুর্ভোগে আছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ। খরস্রোতা খাসিয়ামারা নদী রশি টানার খেয়া দিয়ে পার হন তারা। এতে প্রায় দুর্ঘটনায় পড়তে হচ্ছে চলাচলকারী মানুষের। যদিও সম্প্রতি সেতু নির্মাণের প্রকল্প পাশ হয়েছে, এতে খুশি এলাকাবাসী। সুনামগঞ্জ প্রতিনিধি বিন্দু তালুকদারের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা খাসিয়ামারা নদী সুনামগঞ্জের দুয়ারাবাজারের লক্ষ্মীপুর ও সুরমা ইউনিয়নের মাঝ দিয়ে বইছে। এই নদী পার হয়ে প্রতিদিন 50,000 মানুষ স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজারে যাতায়াত করেন। কিন্তু সেতু না থাকায় দীর্ঘ 50 বছর ধরে টেংরাটিলা, আলিপুরে রশি টেনে খেয়া পারাপার হন তারা। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে দুর্ভোগ চরমে উঠেছে তাদের। যাতায়াত সমস্যায় কৃষিপণ্য, মাছ ও অন্যান্য ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না চাষিরা। স্কুল কলেজে যাতায়াত করা যায় না, স্বাস্থ্যসেবার জন্য উপজেলা সদরে যাতায়াত করা যায় না। এই গভীর স্রোতে অনেক সময় রশি ছিঁড়ে এই নৌকাকে সুরমা নদীতে নিয়ে যায়। এখানে অনেক লোকজনের বাস, কিন্তু এখন এটা যেন দ্রুত বাস্তবায়ন হয়, এটা হলো আমাদের এলাকাবাসীর দাবি। খাসিয়ামারা নদীতে 75 মিটার সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান LGEDর এই কর্মকর্তা। মধ্যে আমরা দরপত্র আহ্বানপূর্বক এটার ইভালুয়েশন রিপোর্ট আমরা ঠিকাদার নির্বাচনের জন্য ইভালুয়েশন রিপোর্ট আমরা সদর দপ্তরে প্রেরণ করেছি। এই ইভালুয়েশন রিপোর্ট অনুমোদন হওয়া মাত্রই উদ্যোগ প্রক্রিয়া শুরু করবো আর কি। হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘবে খাসিয়ামারা নদীতে সেতু নির্মাণ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের দাবি এলাকাবাসীর। নাদিরা সুলতানা, RTV। অসাধু চক্রের কারণে নষ্ট হতে চলেছে মৌলভীবাজারের চায়ের সুনাম। নিম্নমানের চা পাতার সঙ্গে কাঠের গুঁড়া ও বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে চা পাতা। এসব কিনে ঠকছেন দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা। এতে বিপাকে পড়েছেন প্রকৃত চা ব্যবসায়ীরাও। মৌলভীবাজার থেকে স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোমের তথ্য ও চিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। দেশে মোট 163টি ছোট বড় চা বাগান থাকলেও দুটি পাতা একটি কুড়ির দেশ বলা হয় মৌলভীবাজারকে। জেলার শ্রীমঙ্গল, কুলাউড়া, কমলগঞ্জ, জড়ি উপজেলায় রয়েছে 92টি চা বাগান। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রয়েছে এসব বাগানের চায়ের কদর। তবে এই সুনাম নষ্ট হতে চলেছে কতিপয় অসাধু চক্রের কারণে। চা গাছের পরিত্যক্ত শুকনো পাতা, অন্যান্য গাছের পাতা, কাঠের গুঁড়া ও চা কারখানার ময়লা সংগ্রহ করে কেমিক্যাল মিশিয়ে বিষাক্ত চা পাতা তৈরি করে দেশের বিভিন্ন প্রান্তে বাজারজাত করছে তারা। ভেজাল মাল যেগুলা বিভিন্ন শ্মশানে বা মুদ্রার কাজে ব্যবহার হয়, ওই মালগুলা বাজারে সরাসরি। এখানে যারা আছে শিক্ষা, সাতগাঁও বানায়, দেখেন ওই জায়গায় 3বার বিজিবি আপনার এটা করছে, তারপর ওরা বানায়। জেলার ছিক্কা গ্রামে গিয়ে দেখা যায় পিকআপ ভরে নামি দামি বাগানের চা পাতার বস্তায় করে নিয়ে যাওয়া হচ্ছে ভেজাল চা। খোলা আকাশের নিচেও পড়ে আছে বিভিন্ন গাছের পাতা ও সমিলের কাঠের গুঁড়া সহ ভেজাল চা পাতা তৈরির নানা উপাদান। ভেজাল চা পাতা তৈরি করে তারা বাজারজাত করছে। তারা শ্রীমঙ্গলে দেশের বিভিন্ন এলাকায় তারা এই চাগুলি পাঠাচ্ছে। এতে করে শ্রীমঙ্গলের প্রকৃত চা ব্যবসায়ী এবং চা শিল্পের জন্য একটা অশোভনীয় সংকেত।
চা শিল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানিয়ে এসব অপকর্ম বন্ধ করার দাবি জানিয়েছেন প্রকৃত বাগানি ও ব্যবসায়ীরা। তারা বিভিন্ন জাতের বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত করতেছে, এই চাটা প্যাকেটজাত করে ওই কোম্পানি নিয়ে বিক্রি করতেছে। এই যদি এসব আমরা বন্ধ না করতে পারি তাহলে আমাদের চা শিল্পকে টিকিয়ে রাখা মুশকিল হবে। বিভিন্ন সংশ্লিষ্ট যারা আছে এটা প্রতিরোধ করা বা ব্যবসায়ী যারা আছে ব্যবসা থেকে বিরত থাকে জন্য সবাইকে আহ্বান জানাই। অসাধু চক্রের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা যদি সুনির্দিষ্ট অভিযোগ পাই, তথ্য পাই এবং হাতে নাতে যদি আমরা ধরতে পারি তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। প্রয়োজনীয় মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসা হবে। ভেজাল চা চক্রকে থামাতে কেবল আশ্বাস নয়, প্রশাসনের নিয়মিত নজরদারি চান সচেতন মানুষ। শাহাবুদ্দিন শিহাব, RTV। দর্শক, সকালের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।